ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। পরে রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ইফতেখার রেজা রিপোর্ট। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। নানা জল্পনার পর 24 জুলাই পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি। এরপর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতির পদে পরিবর্তনের পর শুরু হয়েছে নতুন সাংবিধানিক অধ্যায়। দায়িত্ব গ্রহণের পর রোববার সকাল 11:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি। স্বাক্ষর করেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়েও। এরপর দুপুর 12:30টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমদ। সেখানে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। এ সময় তার সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব দিয়ে অফিসারদের পদোন্নতি দিতে সেনা সদর নির্বাচনী পর্ষদ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনীতে তিনি এমন নির্দেশনা দেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাদেরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অফ জেনারেল স্টাফ। পনেরো বছরে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি থেকে দেশকে নতুন করে গড়ে তোলা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সবকিছু পুনর্গঠন করে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নতুন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেবল 5 মাস হলেও সরকারকে নিয়ে নানা অপপ্রচার হচ্ছে, এসব নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে অনেক ত্যাগের বিনিময়ে দেশকে গড়ে তোলার সুযোগ এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, এই সুযোগকে কাজে লাগাতে হবে। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, রাষ্ট্র পরিচালনায় তারুণ্যের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চায় সরকার। পছন্দ অনুযায়ী প্রত্যেকের কর্মসংস্থান নিশ্চিতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাবে। চতুর্দিকে একটা অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আমাদের তারেক রহমান সাহেবের সেই ভিশন আছে। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মন্তব্য নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিধিমতো দায়িত্ব পালন করেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নির্বাচিত সরকারকেও তিনি সহযোগিতা করছেন জানিয়ে মন্ত্রী বলেন, তার গ্রেফতার নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেয়ার মতো নয়। দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান
বাস্তবায়নের বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, হাসিনার সাথে ফোনে কথা বলেছেন সাবেক রাষ্ট্রপতি, এর কোনো সত্যতা পাওয়া যায়নি। তিনি বলেন, রাষ্ট্রপতি পূর্বে দায়িত্ব পালনের সময় কোনো অপরাধ করলে তা আইনানুগ প্রক্রিয়ায় চলবে। বিরোধী দলে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, তবে সাবেক রাষ্ট্রপতি গ্রেফতার নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেওয়ার মতো নয় বলেও জানান তিনি। সাবেক রাষ্ট্রপতি হিসেবে 6 মাসের নিরাপত্তা সহ আইনি সব সুযোগ সুবিধা পাবেন শাহাবুদ্দিন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। জুলাই শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা ও কক্সবাজারের আলোচিত কমিশনার একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় করা 2 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সাভারে গুলির পর পুলিশের এপিসি থেকে নিচে ফেলে দেওয়া শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় আজ সকালে 19 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পলাতক 13 আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল 2। অন্যদিকে একই ট্রাইব্যুনালে 2018 সালে কক্সবাজারে টেকনাফে মাদক বিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক হত্যাকাণ্ডেরও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। উনিশ জনের বিরুদ্ধে আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়ার পর আমার কাছে রিপোর্ট দাখিল করে এবং সেই অনুযায়ী আমি তাদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে আজকে ফর্মাল চার্জ দাখিল করলাম। মাননীয় ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি তারা দেখেছেন এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। মাতারবাড়ির এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে কলকারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের সংকট দেখা দিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, দেশীয় উৎস থেকে গ্যাসের উত্তোলন কমায় আমদানি নির্ভরতা বাড়ায় বড় ধরনের বিপর্যয়ের মুখে জ্বালানি খাত। সেলিম মালিকের রিপোর্ট। গত 21 জুলাই মঙ্গলবার শর্ট সার্কিট থেকে মাতারবাড়ি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগায় স্টেশনটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বিভিন্ন উৎস থেকে দেশের দৈনিক 265 কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে টার্মিনালটি থেকে সরবরাহ হতো 45 কোটি ঘনফুট। মাতারবাড়ি এলএনজি টার্মিনালের মেরামত কাজ শেষ না হওয়ায় দেশে দেখা দিয়েছে গ্যাসের সংকট। বাসাবাড়িতে গ্যাসের চাপ না থাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে খাবার। একটা ডিমও ভাজা যায় না, মানে এমন অবস্থা গ্যাসের। 12টা সকাল রাত 12টার পর একটু গ্যাস আসে, আবার সকাল 7টা বাজে 6টা বাজে গ্যাস চলে যায়। গ্যাসের চাপ না থাকায় রাজধানীতে বন্ধ রয়েছে অনেক সিএনজি পাম্প। কিছু পাম্পে পাওয়া গেলেও সেগুলো থেকে গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ভোর রাত 3টা বাজে ওইটা সিরিয়াল লাগাইছি, 4-5 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে গ্যাস নিয়ে 100 টাকা 120 টাকা, যেখানে 250-300 টাকার গ্যাস ঢুকবে এখানে এত গ্যাস ঢোকে না। 10 ঘন্টা 12 ঘন্টা গাড়ি চালায়, এর ভিতরে দেখা গেছে যে 6 ঘন্টা 7 ঘন্টা সিরিয়ালি বসা থাকতে হয়। তাহলে গাড়ি চালাবো কি, জমা দিব কি, আমরা খাবো কি, গ্যাস নিব কি দিয়ে বলেন। প্রেসার থাকার কথা 180, এই যে এখানে আছে 120 প্রেসার আছে। এখন গাড়িতে এখন গ্যাসও যাচ্ছে না, এই যে 105 টাকার গ্যাস গেছে। তবে গ্যাসের সংকটে সবচেয়ে বেশি ধুঁকছে শিল্প খাত। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, সময় মতো গ্যাস না মেলায়
গাজীপুর ও নারায়ণগঞ্জে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গাজীপুর নারায়ণগঞ্জ এরিয়াতে আপনি অনেকগুলো ফ্যাক্টরি তারা বাধ্য হয়েছে তাদের ফ্যাক্টরি বন্ধ রাখার জন্য গ্যাস সংকটের জন্য, এবং তারা রেশনিং করে যেই সময়টাতে রাত্রিবেলা বা যেই সময়টাতে কিছুটা গ্যাস লাইনে পাওয়া যাচ্ছে সেই সময়টা ফ্যাক্টরি চালানোর জন্য চেষ্টা করছে। লেস ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে যেগুলো কম্পেয়ারলি শিল্পের থেকে কম গুরুত্বপূর্ণ, সেখানে কম গ্যাস দিয়ে রেশনিং করে শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য। দেশের নিজস্ব উৎস থেকে চাহিদা মেটানোর সুযোগ থাকার পরও আমদানি করা এলএনজির উপর অতি নির্ভরতা জ্বালানি খাতকে ভঙ্গুর করে তুলছে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। আমাদের এখন এই মুহূর্তে টার্গেট নিতে হবে, আমি যা গ্যাস পুরাচ্ছি তার থেকে 2 গুণ বা 2.5 গুণ গ্যাস আমাকে আবিষ্কার করতে হবে, উৎপাদন নিয়ে আসতে হবে, কারণ দিন দিন এই গ্যাসের চাহিদা, জ্বালানির চাহিদা দিন দিন বাড়তেছে। আর বিদেশ নির্ভর হয়ে জ্বালানির স্বয়ংসম্পূর্ণ ভরতা কখনোই হওয়া সম্ভব নয়। এদিকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে মাতারবাড়ি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও 2 থেকে 3 দিনের মতো সময় লাগতে পারে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে হু হু করে বাড়ছে সুগন্ধি চালের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 190 থেকে 230 টাকা দরে। কয়েক মাস আগেও চালের দাম ছিল 110 টাকা থেকে 130 টাকা। দেশের সুগন্ধি চাল উৎপাদনকারী জেলা দিনাজপুরে খুচরা পর্যায়ে 205 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পোলাও চাল। ব্যবসায়ীরা বলছেন, বিদেশে এ চালের চাহিদা বাড়ায় প্রভাব পড়ছে দেশি বাজারে। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। বিয়ে বাড়ি সহ যে কোনো অনুষ্ঠানের অন্যতম অনুষঙ্গ হলো এই সুগন্ধি চাল, যাকে খাঁটি বাংলায় পোলাও চাল বলে। আর সেই চাল এখন আকাশ ছোঁয়া দাম। বেশ কিছুদিন আগেও পোলাও চাল পাইকারি বিক্রি হতো 120 টাকা, আর খুচরা পর্যায়ে প্যাকেটজাত চাল বিক্রি হতো 140 টাকা কেজি দরে। আর সেই চাল এখন 190 থেকে 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে নাবিশ্বাস উঠেছে ক্রেতাদের। অনুষ্ঠান করব, সেটা কিন্তু এই চালের দাম বাড়ার কারণের জন্য আমাদের জন্য একটা খুব অসহনীয় পর্যায়ে পড়ে গেছে। বিগত 2 বছরে কৃষকরা লস খাইছে এবং এবার তাই চিনিগুড়া কৃষকরা কম করে আবাদ করছে। তারপর চিনিগুড়া এই বছর প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করা হয়েছে, যার কারণে চিনিগুড়ার দাম বেশি। আজ থেকে মনে করেন 5-6 মাস আগে 140-45 টাকা কেজি ছিল, বর্তমান 200-205 টাকা পাইকারি। ব্যবসায়ীরা বলছেন, সরকার সুগন্ধি চালের রপ্তানির অনুমতি দেওয়ার পাশাপাশি কিছু মিল মালিক সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। সরকার আরো কিছু প্রতিষ্ঠানকে এক্সপোর্টের পারমিশন দিয়েছে, যার কারণে দিনাজপুরেই এটা হোলসেলের বাজার 180 থেকে 90 টাকা কেজি চলে এসছে। এটা কমার কোনো সম্ভাবনা নেই। এই সুগন্ধি চালটা কিন্তু অনুষ্ঠান, বিয়ে এ সকলের জন্য প্রযোজ্য হয়। এটা কিন্তু সাধারণের খাবার নয়, সাধারণত ইউজ হয় না। সো আমি মনে করি না যে এটা খুব বেশি উদ্বেগের কিছু আছে। ব্যবসায়ীদের দাবি, রপ্তানি অব্যাহত থাকলে সুগন্ধি চালের দাম আরও বাড়বে। আর ক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। সদ্য সাবেক বিদায়ী রাষ্ট্রপতির অতীত কার্যক্রম সরকার যাচাই বাছাই করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তিনি কথা বলেন। আসাদুজ্জামান বলেন, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না, তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই চলছে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সংবিধানের বিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে সরকার সাংবিধানিক প্রক্রিয়ায় অনুসরণ করবে। সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপর আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাব না। কক্সবাজারের টেকনাফে ক্রস ফায়ারে ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক হত্যা এবং জুলাই আগস্টে সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে 2 মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। একরাম হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করা হয়। রিপোর্ট করছেন হাসান জাবেদ।
2018 সালের 26 মে রাতে কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। এই ঘটনায় সে সময় দেশ বিদেশে সমালোচনার ঝড় ওঠে। সেই হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। পরে তা আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2। এই মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, আনোয়ার লতিফ ও মাহবুব আলম গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আমরা আজকে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। এদিকেই জুলাই আগস্ট আন্দোলনে সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক 13 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আমরা 19 জন আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি। আব্দুল্লাহ হেল কাফি, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, শহীদুল ইসলাম শাহজামান, মেহেদি হাসান তুষার, রাজু আহমেদ, ফরিদ, জামান খান, মিজানুর রহমান ওরফে জিএস মিজান, শরীফুল আশরাফুল আলম বাবুল। 2 মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 25 আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সালদা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে 4 জনকে প্রতিহত করল বিজিবি। দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলাম। বলেন, সকালে সালদা নদী বিওপির নিয়মিত টহল দল 0 লাইনের কাছে তাদের শনাক্ত করে। গাজীপুর সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের 5,102,35,08,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে নাগরিকদের সামনে বাজেট ঘোষণা করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। বাজেটে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও মশক নিধনে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান সিটি প্রশাসক। একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধা সাফিয়া হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। 2021 সালের 22 জানুয়ারি ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘরে প্রবেশ করলে বৃদ্ধা বাধা দেয়। এতে আসামি রুবেল তাকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌস বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক মাস্টার রোল কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত করার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে জামালপুরের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি এই কর্মসূচির আয়োজন করে। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। একই দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অভিযান শুরু করেছে রাজশাহী মহানগর পুলিশ। ফলে গত 3 মাসে রাজশাহীতে মাদক মামলা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। পাশাপাশি বেড়েছে মাদক উদ্ধারের পরিমাণ। দুপুরে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবিরের মতবিনিময়কালে এসব তথ্য জানানো হয়। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী 3 সরকারের আমলে দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। আজ দুপুরেই বঙ্গভবন ছেড়ে যাওয়া সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি অতীতে কোনো অভিযোগ থেকে থাকে তবে তা যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। নজরানা চৌধুরী রিপোর্ট। দুদিন আগেই পদত্যাগ করা রাষ্ট্রপতি রোববার দুপুরে বঙ্গভবন ছেড়েছেন। তিনি রোববার গুলশানে তার নিজ বাসায় ওঠেন। আর পদত্যাগের পরপরই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সোচ্চার হয়েছে এনসিপি, জামায়াতের মতো রাজনৈতিক দলসহ কিছু গোষ্ঠী।
বিভিন্ন স্থানে মামলার আবেদন করার পাশাপাশি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারেরও দাবি উঠেছে। এ অবস্থায় রোববার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপর আপনাদের রাখতে হবে। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায় স্বীকারক সেটাও চাবো না। এদিকে একই দিন কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতিকে দায়মুক্তির বিধান সংবিধানে উল্লেখ করা আছে। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। বিধি অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন 6 মাস পর্যন্ত পিজিআর ও এসএসএফ এর নিরাপত্তা পাবেন বলে জানান সালাউদ্দিন আহমেদ। এছাড়া তিনি অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন। এসএসএফ পিজিআর সহ এটা 6 মাসের একটা বিধান আছে, প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগভাবে তিনি যা সুযোগ সুবিধা পাবেন সবই পাবেন। সাবেক রাষ্ট্রপতি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন, একটি গণমাধ্যমে প্রকাশিত এমন একটি সংবাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান মন্ত্রী। এবং ট্রেনে করে এসেছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আব্দুল হামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে আজাদ পার্টি নামে একটি সংগঠন। দুপুরে সংগঠনটির আহ্বায়ক সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান। পরে তারা চিফ প্রসিকিউটরের হাতে সেই অভিযোগ জমা দেন। এদিকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথক আরেকটি অভিযোগ দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম নামে আরেকটি সংগঠন। সংগঠনটি কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে শমী কায়সার, মেহের আফরোজ শাওন, ফেরদৌস আহমেদ ও রিয়াজ আহমেদ সহ 27 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে। এ সময় অভিযোগকারীরা বলেন, গুম, খুন ও হত্যার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তার দায় থেকে মুক্তি পেতে পারেন না সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 5ই আগস্ট পর্যন্ত এই আয়নাঘর গুম, খুন, এত লোক মারা গেছে, কোনোদিন প্রতিবাদ করেন নাই। ওনার মৌন সম্মতি ছিল এই অপরাধের, তাই এই অভিযোগ। আমাদের কাছে যে 2টা অভিযোগ তারা মাত্র দিলেন, সেটা আমরা আমার কাছে উপস্থাপিত হলে অফিস থেকে সেটা আমরা তদন্ত সংস্থায় পাঠিয়ে দেব। এর বাইরে কিছু আমি জানি না। রাষ্ট্রপতির বিরুদ্ধে কি এখানে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে? না, এর বাইরে আমি কিছু বলতে পারছি না। এখন আইনগত ওপিনিয়ন আপনারা অপেক্ষা করেন না। 15 বছরে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি থেকে দেশকে নতুন করে গড়ে তোলা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই সবকিছু পুনর্গঠন করে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নতুন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেবল 5 মাস হলেও সরকারকে নিয়ে নানা অপপ্রচার হচ্ছে। এসব নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে অনেক ত্যাগের বিনিময়ে দেশকে গড়ে তোলার সুযোগ এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, এই সুযোগকে কাজে লাগাতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, রাষ্ট্র পরিচালনায় তারুণ্যের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চায় সরকার। পছন্দ অনুযায়ী প্রত্যেকের কর্মসংস্থান নিশ্চিতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাবে। চতুর্দিকে একটা অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা,
সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আমাদের তারেক রহমান সাহেবের সেই ভিশন আছে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে শহীদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্মরণ সভায় এই কথা বলেন তিনি। বলেন, যারা ভাবছেন ষড়যন্ত্র করে ক্ষমতায় যাবেন, দেশের মানুষ তাদের সকল ষড়যন্ত্র রুখে দেবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সুশাসনের বাংলাদেশ গড়ে তোলা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা আছে বলেই জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা এসেছে দলটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ ছিল বলে দাবি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। সে সময় বেবিজক চেয়ারম্যানের দায়িত্বে থাকা এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ৩,২০০ কোটি টাকা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি ও প্রজেক্ট স্টিয়ারিং কমিটি থেকে অনুমোদিত ছিল। গাছ শোভাবর্ধনের কাজে আন্তর্জাতিক টেন্ডার অনুসারে বেশি মূল্যে দরপত্র গ্রহণ করা হয়েছিল। বেবিচক তাদের লিখিত বিজ্ঞপ্তিতে জানায়, ইউপিএস, ফায়ার ফাইটিং সরঞ্জাম, কমিউনিকেশন ও ৮টি ইডিএস মেশিন কেনায় ৪৮ কোটি টাকা খরচ হয়েছে। এছাড়া ২১৭ কোটি টাকা অতিরিক্ত খরচ শেষে করোনার পর প্রকল্পে গতি এনে নির্ধারিত সময়ে অনেক কাজ সমাপ্ত করা হয়েছে। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে তৃতীয় টার্মিনালে ক্রয় প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশিত হয়। চলতি 2026-27 অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $63.40 বিলিয়ন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে $55.2 বিলিয়ন এবং সেবা খাত থেকে $8.2 বিলিয়ন আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়, এমন তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। দুপুরে সচিবালয়ে রপ্তানি বিষয়ে আলোচনা সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, গত অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল $55 বিলিয়ন, আয় হয়েছে $48 বিলিয়ন। ঘাটতি থাকার পরও কেন এবার বাড়ানো হলো, এমন প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ব্যবসার পরিবেশ উন্নত হওয়ায় রপ্তানি প্রবৃদ্ধি 15% হওয়ার আশা করা হচ্ছে। তিনি জানান, রপ্তানি আয় বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন সহ 5টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা করা হবে। তবে যুক্তরাষ্ট্র আরোপিত 10% নতুন শুল্ক দেশটিতে পণ্য রপ্তানিতে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের চমক পেসার মুশফিক হাসান, ফিরেছেন জাকের আলী অনিকো। সবশেষ 2021 সালে টেস্ট খেলা সৌম্য সরকারকেও দলে ফেরানো হয়েছে। ইনজুরির কারণে অনুমিতভাবেই দলে নেই নাহিদ রানা, লিটন দাস এবং শরীফুল ইসলাম। মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। জাকের আলীকে নিয়ে বাংলাদেশের কোচ ফিল সিমন্সের নিবিড় অনুশীলনী বলে দিচ্ছিল সাদা পোশাকে ফিরতে যাচ্ছেন জাকের আলী। তবে ফর্মের কারণে নয়, ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে বাদ পড়া লিটন দাসের বিকল্প হিসেবে দলে ফিরেছেন তিনি। ফিরেছেন সৌম্য সরকারও। 2021 সালের পর যাকে আর সাদা জার্সিতে দেখা যায়নি বাংলাদেশ দলে। তবে তরুণ পেসার মুশফিককে নিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক প্যানেল। নাহিদ রানার ইনজুরিতে আবারও ডাক পেলেন 23 বছর বয়সী এই পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হয় দলে পেসারদের আধিক্য দেখা গেছে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদের সঙ্গে আছেন মুশফিক হাসান। স্পিনে তাইজুলের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। 2 টেস্টের সফর হলেও শুধু প্রথম টেস্টে দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির কারণে দলে রাখা হয়নি লিটন দাস ও শরীফুল ইসলামকে। দ্বিতীয় টেস্টে তাদের পাওয়ার আশায় টিম ম্যানেজমেন্ট। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, নাইম হাসান ও রবিউল হক। 31 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। 13 আগস্ট ডারউইনে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক।